সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 16 অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু। তো আজকে আমরা শঙ্কুর অঙ্ক তো করবো, কিন্তু অঙ্ক স্টার্ট করবার আগে কিন্তু আমরা একটা ধারণা কিন্তু নিজেদের মধ্যে তৈরি করব যে শঙ্কুর আয়তন কোনটা, ক্ষেত্রফল কোনটা, সেইগুলো কিন্তু বুঝে নেব। শঙ্কুর তল কোনটা, মানে একদম কনসেপ্ট কিন্তু একদম তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেব, সূত্রগুলো বুঝিয়ে দেব। তারপর কিন্তু আমরা অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? আর ক্লাস 10-এর সমস্ত অঙ্কের তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু আমি পুরো ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি একদম সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা কোষে দেখি পরপর সাজানো আছে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব একের দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব চ্যাপ্টার 16-র কনসেপ্ট। আগে কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টার 16 পুরো ধীরে ধীরে বোঝাবো, তারপরে কিন্তু আমরা অঙ্কতে যাব। তাহলে আগে শঙ্কুর ধারণাটা কিন্তু আমাদেরকে আগে পুরো মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে? সূত্রগুলোকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে, কোনটাকে আয়তন বলে কোনটাকে ক্ষেত্রফল বলে সেগুলোকে একটু জেনে নিতে হবে, তারপরে আমরা অঙ্ক স্টার্ট করব, ঠিক আছে? তাহলে কিন্তু অঙ্ক করতে করতে না কোনো সমস্যা হবে না, বোঝা গেল? তাহলে চলো স্টার্ট করি। আচ্ছা বলো তো, শঙ্কুর মতো দেখতে কি কি জিনিস আমরা সবসময় আশেপাশে দেখতে পাই? ঠিক শঙ্কুর মতো দেখতে এরকম কি কি জিনিস রয়েছে আমাদের এই সমাজে, তোমরাই বলো। তোমরা দেখেছো টোপর, দেখবে বিয়ে করতে যাওয়ার আগে ছেলেরা যে টোপর পরে সেই টোপর, বা যে জন্মদিনের যে টুপি হয়, যে বার্থডের যে সময় যে বাচ্চারা মাথায় যে টুপিগুলো পরে, ওই ধরনের জিনিস, সেগুলো হলো দেখবে কি শঙ্কুর মতো দেখতে। আবার তোমরা সবাই কর্নেটো আইসক্রিম তো খেয়েইছো, কর্নেটো বা কুলপি যে আইসক্রিমগুলো হয় সেইগুলোকেও দেখবে কিন্তু শঙ্কুর মতো দেখতে। তাহলে চলো, তোমরা সবাই জানো, যেমন আমি যদি একটা টোপর এরকম আঁকি বা বার্থডে টুপি যদি আমি বলি, দেখবে জন্মদিনের সময় দেখবে বাচ্চারা এরকম পরে এরকম ধরনের টুপি। এই যে ধরনের টুপি এইগুলোকেই কিন্তু বলা হয় শঙ্কু, বোঝা গেল? তো এইটা হলো একটা কি জন্মদিনের টুপি, আমি দেখো এরকমভাবে লিখছি টুপি বলে, জন্মদিন বাড়ির টুপি, ঠিক আছে? তো এই টুপির দেখবে এই যে মুখটা, এটা কিন্তু দেখবে পুরো খোলা থাকে, তাই না? তাহলেই তো আমরা মাথায় দিতে পারি, যদি এই জায়গাটা খোলা না থাকে তাহলে তো আমরা মাথায় দিতে পারবো না, তাই না? তো দেখবে এই মুখটা কি হয়, খোলা থাকে, এবং আমরা জন্মদিন বাড়িতে কি হয় ওই ধরনের টুপিগুলোকে মাথায় দিই, বোঝা গেল তো? তাহলে তোমরা এইগুলো কিন্তু আমার কিছু বোঝানোর নেই, যে শঙ্কু কাকে বলে না বলে এগুলো বোঝানোর নেই, তোমরা বুঝতেই পেরে গেছো যে টোপরেও দেখবে মুখটা কি খোলা থাকে, তাই জন্য তো আমরা মাথায় দিতে পারি, তাই না? তো দেখবে টোপর এরকম টুপি এগুলো হলো কি শঙ্কু, ঠিক আছে? এবারে আসল যে কথা সেটা হলো আমাদেরকে বুঝতে হবে কোনটাকে ক্ষেত্রফল বলে আর কোনটাকে আয়তন বলে। এগুলো তোমরা আশা করি সবাই জানো। আমি যখন তোমাদেরকে চোঙ করিয়েছিলাম, গোলক করিয়েছি, তারপরে ঘনক আয়তঘনক করিয়েছি, তখনই আমি বলেছি আয়তন মানে কি, আয়তন মানে হলো এর ভেতরে যতটা জায়গা আছে, ঠিক আছে? এর ভেতরে যতটা জায়গা রয়েছে সেইটাই হলো কি বলতো, সেইটাই হলো আয়তন, বোঝা গেল? আর বাইরের যে মাপটা তাকে আমরা কি বলি, ক্ষেত্রফল, অর্থাৎ এর যে ভেতরের মাপটা, ঠিক আছে? এর যে ভেতরের মাপ তাকে আমরা কি বলবো কিন্তু আয়তন, ঠিক আছে? টোপরের ভেতরে বা টুপির ভেতরে যতটা জায়গা আছে সেটা হলো আয়তন। আর বাইরের দিকের যে মাপটা, অর্থাৎ এই যে চারপাশের মাপটা, চারপাশের যদি কাগজের টুপি হয়, চারপাশে যে যতটা কাগজ রয়েছে সেইটাকেই আমরা কি বলবো কিন্তু চারপাশের এই কাগজের যে মাপটা বা যে জায়গায় আমরা টুপিটা হাত দিয়ে ধরি না, ওই জায়গাটাই হলো আমরা কি বলবো কিন্তু ক্ষেত্রফল। দেখো আমি এখানটায় লিখছি ক্ষেত্রফল। তাহলে আশা করি তো তোমরা এটা সবাই জানো যে ক্ষেত্রফল মানে কি আর আয়তন মানে কি। গোলকের সময়তেও বলেছিলাম গোলকের ভেতরে যতটা জায়গা সেটা আয়তন, আর বাইরের চারপাশের মাপ যেখান দিয়ে আমরা যেটা বলটা ধরি, যে এটা সেই চারপাশের মাপটাকে আমরা কি বলি, ক্ষেত্রফল। আশা করি তোমরা জানো, এটাও আমাদের বলার কিছু নেই। তো এবারে আমাদেরকে জানতে হবে সূত্রগুলো কি কি, আর সূত্রগুলো জানবার আগে জানতে হবে এই যে শঙ্কুর তল কটা, ঠিক আছে? আচ্ছা শঙ্কু কিন্তু দুই রকমের হয়। এক, এই যে টুপি বা টোপর জাতীয়, এটা একটা শঙ্কু হয়। আরেকটা শঙ্কু হয়, দেখবে তোমরা সবাই আইসক্রিম খেয়েছো, কর্নেটো আইসক্রিম খেয়েছো, তোমরা যখন আইসক্রিম যে বিক্রি করে তার কাছ থেকে আমরা যখন আইসক্রিম চাই, সঙ্গে সঙ্গে যে আইসক্রিমটা হাত থেকে বের করে দেয়, সেই আইসক্রিমটা দেখতে এই রকম ধরনের হয়, তোমরা সবাই জানো এই রকম ধরনের হয়, ঠিক আছে?
এইরকম ধরনের সেই আইসক্রিমটা হয়। এবং সেই আইসক্রিমে দেখবে আমরা প্রথমেই কী করি বলতো, আইসক্রিমের ওপরে একটা কাগজ থাকে। যখন আমরা কর্নেটোর কোনো আইসক্রিম খাই কাগজ থাকে, কাগজটাকে দেখবে আমরা ছিঁড়ে নিই, তারপরে আমরা আইসক্রিমটা কিন্তু খেতে লাগি। তো এই শঙ্কু আর এই শঙ্কুর মধ্যে একটা পার্থক্য আছে। এই শঙ্কুর মুখটা কিন্তু পুরো ফাঁকা থাকে, মুখটা কি থাকে, পুরো ফাঁকা থাকে। তাই জন্যই দেখবে এই যে টুপি, এই ধরনের যে শঙ্কুগুলো হয়, টুপি টোপর, এগুলো আমরা কি মাথায় পরতে পারি। কিন্তু এই ধরনের যে শঙ্কুগুলো হয়, অর্থাৎ এই যে আইসক্রিম, ঠিক আছে, আমি দেখো এখানে লিখছি আইসক্রিম, এই ধরনের যে শঙ্কু হয় এর কিন্তু মুখটা কিন্তু মোটেও ফাঁকা থাকে না, এর মুখটা কিন্তু পুরো ভর্তি থাকে, তাই না? এর মুখটা পুরো ভর্তি থাকে, ঠিক আছে। তার মানে কি, খুব ভালো করে দেখো, এই যে শঙ্কুটা এর কিন্তু দুটো তল, আর এই শঙ্কুটার কিন্তু একটাই মাত্র তল, ঠিক আছে। কীরকম দেখো, এই মুখটা কিন্তু ফাঁকা, এই মুখটা ফাঁকা, আমি দেখো এখানে লিখছি ফাঁকা বলে, ঠিক আছে, এই মুখটা ফাঁকা, শুধুমাত্র তল হলো এই অংশটা, এই অংশটা তল। আচ্ছা, এটা তাহলে কি তল হবে? আমি যদি শঙ্কুর ওপরে দাগ কাটি, দাগটা কিন্তু এরম বেঁকে যাবে, ঠিক আছে। আমি যদি শঙ্কুর ওপর দাগ কাটি, দাগটা এরম বেঁকে যাবে। তার মানে এই তলটা হলো কি তল বলো তো? এই তলটা হলো বক্রতল। তাহলে আমরা এখানে লিখতে পারি শঙ্কুতে একটি যে শঙ্কুর মুখগুলো খোলা, যে শঙ্কুর মুখগুলো খোলা সেখানে একটি বক্রতল থাকে, ঠিক আছে, বক্রতল থাকে। বক্রতল মানে কি, যেখানে দাগ কাটলে দাগটা এরম বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে যে শঙ্কুর মুখ খোলা সেই শঙ্কুতে একটি মাত্র বক্রতল থাকে। আর যে আইসক্রিমের মুখটা কি, প্রথমে কাগজ দিয়ে ঢাকা থাকে। তাহলে এই শঙ্কুতে কতগুলো তল রয়েছে, খুব ভালো করে দেখবে। এই শঙ্কুতে দেখো এই যে অংশটা এটা হলো কি তল, এখানে যদি আমি দাগ কাটি সেই দাগ বেঁকেই যাবে, তাহলে এইটা হলো কি তল তোমরা বলো? এটা হলো কিন্তু বক্রতল। তাহলে আমরা এখানে কি লিখবো, একটি বক্রতল, একটি কি থাকছে, বক্রতল। আর এই জায়গাটা খুব ভালো করে এবার কিন্তু লক্ষ্য করবে, এই যে এই জায়গাটা কিন্তু সমতল। এখানে যদি আমি দাগ কাটি, ঠিক আছে, আমি যদি এখানটায় দাগ কাটি তাহলে কিন্তু দাগটা পুরো সমান হবে, দেখবেন দাগটা পুরো সমান হবে, বোঝা গেল তো? তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, সমতল। এই জায়গাটা হয় সমান, আর এই অংশটা কি হয়, গোল, এরকম টাইপের হয়, গোল হয়, তাই না? তাহলে এইটা কি, একটা সমতল রয়েছে, ঠিক আছে। তাহলে একটি সমতল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে শঙ্কু দুই রকমের হয়, একটা যার এক মুখ খোলা, একটা মুখ খোলা, আরেকটা শঙ্কু যার মুখ বন্ধ, ঠিক আছে। যার মুখ বন্ধ তার একটি বক্রতল থাকে আর একটা কি, সমতল থাকে। আর যার মুখ খোলা তার একটাই মাত্র কি, বক্রতল থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর আয়তন মানে কি আর ক্ষেত্রফল মানে কি সেটা তো তোমরা সবাই জেনেই গেছো। এইবারে আমাদেরকে জানতে হবে সূত্রগুলো। তো তোমরা সূত্রগুলোকে অবশ্যই খুব ভালো করে কিন্তু খাতায় নোট ডাউন করবে, এবং ছবিগুলোও যদি তোমরা আঁকো তো খুবই ভালো হয়। তো দেখো, খুব ভালো করে দেখো, প্রথমেই আমরা জানবো যে আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র কি। আচ্ছা, মুখ খোলা হোক আর মুখ বন্ধ যাই হোক না কেন, আয়তনের সূত্র কিন্তু জেনে রাখবে তোমরা। আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবারে আমরা জানবো কি, ক্ষেত্রফলের সূত্র। কি জানবো, ক্ষেত্রফলের সূত্র। খুব ভালো করে কিন্তু ক্ষেত্রফলের সূত্র তোমরা বুঝবে। যদি এক মুখ খোলা হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর এল, ঠিক আছে। কি লিখলাম আমি, দেখো পাই আর এল। তাহলে পাই আর এল কখন আমরা ক্ষেত্রফলের সূত্র হিসেবে ব্যবহার করব, যদি এক মুখ খোলা হয়, ঠিক আছে। এক মুখ খোলা মানে কি বলতো, কেবলমাত্র এই বক্রতলটার ক্ষেত্রফল, কেবলমাত্র এই বক্রতলটার ক্ষেত্রফল। বা বক্রতলকে আমরা আরেক ভাষায় কি বলি বলতো, পার্শ্বতল, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক এক করে লিখে নিতে পারি যে পার্শ্বতলের ক্ষেত্রফল। কি লিখবো আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের কি ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলে বলতে পারো, বক্রতলের ক্ষেত্রফল। যদি এক মুখ খোলা হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বলবো আমরা তাকে। তাহলে সেটা কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, বোঝা গেল। আর যদি এরকম কর্নেটো আইসক্রিম হয় যার দুটো তল রয়েছে, মানে একটা বক্রতল আর একটা কি সমতল, তাহলে এই ধরনের যে চোঙ,
এই ধরনের চোঙের ক্ষেত্রে আমরা কি বলবো, সমগ্র তল। ঠিক আছে, কারণ দেখো এই একটা তল, এই একটা তল, একটা সমতল আর একটা বক্রতলকে মিলিয়ে আমি কি বলবো, সমগ্র তল। তাহলে যদি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানতে চাই, মানে এই আইসক্রিমের ক্ষেত্রফলের সূত্র জানতে চাই, তাহলে আমরা কি বলবো, তখন আমরা তাকে কিন্তু বলি কি, সমগ্র তল। ঠিক আছে, সমগ্র তল মানেই হলো কি জানো, যেখানে দুটো তল রয়েছে, যেখানে দুটো তল রয়েছে, একটা সমতল আর একটা বক্রতল যেখানে রয়েছে, সেইটাকে আমরা একত্রে কি বলি, সমগ্র তল। ঠিক আছে, যেখানে একটা সমতল এবং একটা পার্শ্বতল বা বক্রতল রয়েছে, সেই দুটোকে আমরা একত্রে কি বলি, সমগ্র তল। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, খুব ভালো করে কিন্তু তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে আবারও দেখো খুব ভালো করে তোমরা এখানে এটাকে নোট ডাউন করবে, পাই আর, ঠিক আছে, ইন্টু কি আর প্লাস এল। ঠিক আছে, তাহলে আমরা তিনটে সূত্র পেলাম। শঙ্কু যেমনই হোক না কেন আয়তনের সূত্র কিন্তু সেম হবে, আয়তনের সূত্রে কোনো চেঞ্জেস নেই, চেঞ্জ হলো এইটাতে আর এইটাতে। তাহলে পার্শ্বতল মানে অনলি শুধুমাত্র বক্রতলটা, শুধুমাত্র এইটা, এই তলটা। সমগ্রতল মানে এই দুটো তল মিলিয়ে, এই দুটো তল মিলিয়ে হলো কি সমগ্রতল। সমগ্রতল মানেই হলো এইটা আর এইটা দুজনের ক্ষেত্রফল, আর পার্শ্বতল মানে কেবলমাত্র এইটার ক্ষেত্রফল, কেবলমাত্র এইটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা অঙ্কতে চলে যাব। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব একের দাগের অঙ্ক থেকে, এবং অঙ্ক স্টার্ট করবার আগে দেখো আমি সূত্রগুলোকে এখানে লিখে নিয়েছি যাতে অঙ্ক করবার সময় সুবিধা হয়। তো দেখো একের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে দেখো বলে দিয়েছে কিন্তু মুখ বন্ধ। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে দেখবে জানতে চেয়েছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে মুখ বন্ধ। মুখ বন্ধ মানে হলো চোঙটা দেখতে কীরকম বলো তো, চোঙটা দেখতে হলো ঠিক কর্নেটো সেই আইসক্রিমের মতো, অর্থাৎ এই মুখটা কি বলো তো, বন্ধ, পুরো ঢাকা। এবারে জানতে কি চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে এই অংশটার ক্ষেত্রফলও জানতে চেয়েছে, আবার সমগ্রতলের ক্ষেত্রফলও জানতে চেয়েছে। সমগ্রতল মানে এই যে এই বক্রতল আর এই সমতল দুটো মিলিয়ে, ঠিক আছে, এই সমতল আর এই বক্রতল দুটো মিলিয়ে বলা হয় কি সমগ্রতল। ঠিক আছে, তো দুটোই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আলাদা আলাদা করে, তো সেটা আমরা করব। তার আগে আমাদেরকে আরও দুটো জিনিস জানতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি। সেটা হলো তির্যক উচ্চতা, তারপর উচ্চতা, ব্যাসার্ধ, এইগুলো কোথায় কোথায় রয়েছে। তো খুব ভালো করে দেখবে, এইটাকে আমরা ধরে নেব কেন্দ্র, এখান থেকে এই দাগটাকে আমরা কি ধরে নেব বলো তো, ব্যাসার্ধ। ঠিক আছে, আবারও বলছি, কেন্দ্র থেকে এই দাগটাকে আমরা কি ধরে নেব, ধরে নেব কিন্তু ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, রেডিয়াস। আচ্ছা, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে লাইনটা, এটাকে আমরা কিন্তু বলি তির্যক উচ্চতা। মানে কি, উচ্চতা মানে হলো সোজা, সোজা লাইনকে বলি আমরা উচ্চতা। যেমন এই লাইনটা হলো সোজা, যাকে আমরা বলবো কি উচ্চতা, আর এটা হলো উচ্চতা সোজা লাইন, আর এটা হলো বেঁকা লাইন, তাই জন্য একে বলবো তির্যক উচ্চতা, মানে বেঁকা উচ্চতা। তো এই তির্যক উচ্চতাকে আমরা বলি লেন্থ, তাই জন্য আমরা এটাকে এল দিয়ে চিহ্নিত করি, লেন্থ এল দিয়ে চিহ্নিত করি। আর উচ্চতাকে আমরা হাইট অর্থাৎ এইচ দিয়ে কিন্তু চিহ্নিত করি। তো দেখো এখানে কিসের কিসের মাপ বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য 15, তির্যক উচ্চতা 24। তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো বলেই দিয়েছে 15, তাই তো, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 15। আর তির্যক উচ্চতা মানে এই যে এই উচ্চতাটা কত বলে দিয়েছে দেখো, 24। আচ্ছা, আমি এই জায়গাটাতে লিখছি 24 বলে, ঠিক আছে, তির্যক উচ্চতাটা কত, 24। তো আমাদের কাছে দুটো প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। প্রথমে জানতে চেয়েছে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব প্রথমে এরকমভাবে যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। কি লিখবো আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতল মানে হলো শুধুমাত্র বক্রতলটা, ঠিক আছে, শুধুমাত্র এই বক্রতলের ক্ষেত্রফলটা।
পার্শ্বতল মানে হলো কেবলমাত্র এই বক্রতলটার ক্ষেত্রফল কিন্তু জানতে চেয়েছে। তাহলে কেবলমাত্র এই বক্রতলটার ক্ষেত্রফলের সূত্র কি? এই যে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। তাহলে চলো আমরা সেই সূত্রটাকে আগে লিখবো কিন্তু পাই আর এল। দেখো পাই আর এল, তাহলে এবারে পাই এর জায়গাতে আমরা কত লিখবো? 22/7। আর এর জায়গাতে আমরা কত লিখবো? আর মানে ব্যাসার্ধের মান আমরা কত জানি? 15। তারপরে দেখো রয়েছে এল এর জায়গাতে আমরা কত লিখবো? এল মানে হলো 24। ঠিক আছে, তো এবারে বড় কথা হলো কাটাকুটি কি করব। তো এখানে দেখো কিছুই কিন্তু কাটাকুটি যাবে না। দেখো নিচে রয়েছে 7 দিয়ে 22কেও কাটাকুটি করা যায় না, 15কেও যাবে না, 24কেও যাবে না। কাটাকুটি না করা গেলে আমরা কি করব? গুণ করে নেব। তাহলে এখানে না আমরা লিখবো কিন্তু বর্গ সেমি। ঠিক আছে, দেখো ক্ষেত্রফল বের করছি মানে এই বর্গ কথাটা ব্যবহার করব। এগুলো কিন্তু আমি তোমাদেরকে চোঙের অঙ্ক যখন করিয়েছিলাম তখন বলেছিলাম, গোলকের অঙ্ক যখন করিয়েছি তখন বলেছি ক্ষেত্রফল মানেই বর্গ, আয়তন মানেই ঘন। ঠিক আছে, তো আমি যেহেতু ক্ষেত্রফল বের করছি তাই বর্গ লিখব। এবারে আমরা কি করব? গুণ করব। চলো গুণ করে দেখি কত হবে। কাকে কাকে গুণ করব? 22, 15 আর 24কে। তাহলে দেখি 22, 15 আর 24কে গুণ করলে কত হয়। তো দেখো আমি এইখানে করে নিচ্ছি। 22 আর 15কে গুণ করলে কত হয়? 22 আর 15কে দেখি এখানে গুণ করলে হবে 5 দুগুণে 10 শূন্য হাতে রয়েছে 5 দুগুণে 10 আর 1 11। 1 দিয়ে গুণ করলে কত হবে? 22। তাহলে হচ্ছে কত? 330। তার সাথে আমরা গুণ করব এবার এই 24টাকে। তাহলে দেখি 24কে গুণ করলে এখানে কত হচ্ছে? 4 শূন্য শূন্য, 4 3 12, হাতে রয়েছে 1, 4 3 12 আর 1 13। এবারে 2 দিয়ে 2 শূন্য শূন্য, 2 3 6, 2 3 6। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 2, 3 আর 6তে হবে কত? 9, 1 আর 6তে কত হবে? 7। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 7920। তাহলে এই সব কটাকে গুণ করে আমরা কত পেলাম? পেলাম কিন্তু 7920। ঠিক আছে, 7920। নিচে দেখো কত রয়েছে? 7। তো দেখো উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, চলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি 7920কে। ঠিক আছে, তাহলে দেখো মিশ্র ভগ্নাংশে করবো। তাহলে 7 দিয়ে প্রথমে ভাগ করি। 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? 7 একে 7, 9 নামবে। আবার দেখো কত হবে? 7 একে 7, বিয়োগ করলে কত হবে? 2 ওপর থেকে নামবে এই 2টা। 7 3 কত হবে? 21, বিয়োগ করলে হবে 1, ওপর থেকে নামবে কত? 10। 7 একে 7, তাহলে বিয়োগ করলে কত হবে? 3। তো এই 3টাকে আমরা বসাবো এইখানে, আর এই 7কে আমরা বসাবো এইখানে। তাহলে দেখো আমরা অ্যান্সার কত পেলাম? মানে অ্যান্সার মানে হলো কি পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই চারিপাশের মাপটা আমরা কত পেয়েছি কিন্তু 1131 পূর্ণ 3/7 বর্গ কথাটা কিন্তু লিখতেই হবে, কারণ আমরা ক্ষেত্রফল বের করছি, বর্গ সেমি। তাহলে আমরা কিসের মাপ পেলাম কিন্তু বক্রতলটার মাপ। ঠিক আছে, মানে এই পার্শ্বতলটার মাপ। এবারে সমগ্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। সমগ্রতল মানে হলো কিন্তু এই যে বক্রতলটা সাথে এই যে সমতলটা, এই সমতলটা। ঠিক আছে, এই সমতল আর এই বক্রতল টোটালটার মাপ কিন্তু এবারে আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এবারে আমরা সেটা বের করব। তো খুব ভালো করে দেখো, আমরা এবারে লিখব যে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যে বের করব তার সূত্রটা কি তোমরা সবাই জানো কিন্তু। দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো এইটা। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে চলো মানগুলোকে তো বসাবো। পাই এর জায়গাতে কত বসাবো? পাই এর জায়গায় আমরা কত বসাবো? পাই মানে হলো 22/7। তাহলে এখানে লিখবো 22/7। তারপরে দেখো আর এর জায়গাতে কত লিখবো? আর মানে হলো দেখো ব্যাসার্ধ কত রয়েছে? 15। তাহলে এখানে আমরা লিখবো কি? 15। এরপরে দেখো আবার দেখো রয়েছে আর এর জায়গায় লিখবো কি? 15। আচ্ছা, এখানে রয়েছে এল এর জায়গাতে কত লিখবো? এল মানে হলো দেখো 24। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 24। দেখো আবার 22/7 যেমন আছে ইন্টু এখানে দেখো কত রয়েছে? 15। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তাহলে 15 আর 24কে যোগ করি, 5 আর 4 কত হবে? 9, 2 আর 1 হবে কত? 3। তাহলে দেখো এখানে কত রয়েছে? 39। আর এখানে দেখো কত রয়েছে? 7। তো দেখো 7 দিয়ে 22কেও কাটাকুটি করা যাবে না, 15কেও যাবে না, 39কেও যাবে না। তাহলে গুণ করে নিতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তাহলে চলো আমরা না এবার গুণ করব। কাকে গুণ করব? প্রথমে এক এক করে দেখবে। প্রথমে আমরা 22 আর 15কে গুণ করব। ঠিক আছে,
তো দেখো 22 আর 15কে গুণ করলে কত হবে, 22 আর 15কে গুণ করলে হবে 5 দুগুণে 10 হাতে রয়েছে 5 দুগুণে 10 আর 1 11। আবার এখানে হচ্ছে কত 330। এবার এই 330-এর সাথে কাকে গুণ করব, 39কে। তাহলে 330 আর 39কে চলে এবার আমরা গুণ করি। 9 0 0, 9 3 27 7 হাতে কত রয়েছে 2, 9 3 27 আর 2 কত 29। আবার দেখো 3 0 কত 0, 3 3কে 9, 3 3কে 9, তাহলে হচ্ছে কত 9 9 কত 18 8 হাতে রয়েছে 1, 9 1 10 আর 2 কত 12, তাহলে হচ্ছে 12,870। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত 12,870 বাই নিচে কত রয়েছে 7। ঠিক আছে, নিচে কত রয়েছে 7। এবারে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো দেখো আমি এই জায়গাগুলোকে রাফগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এখানে আরেকবার লিখছি, এই অ্যান্সারটাকে আমি আরেকবার এইখানে লিখছি। কত 12,870 বাই কত রয়েছে 7। তো দেখো চলো মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 12,870 যেমন আছে আছে, চলো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 7 একে 7 বিয়োগ করলে কত হবে 5, ওপর থেকে নামবে 8, 7 8 কত 56 বিয়োগ করলে কত 2, ওপর থেকে নামবে কত 7 27। তাহলে এবারে কত হবে 7 3 21। ঠিক আছে, আচ্ছা এই 3টা কিন্তু আগের অঙ্কের। ঠিক আছে, এই 3টাকে আমি দূর করে পরে লিখে দেবো 21। আচ্ছা বিয়োগ করলে কত হবে, 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6, এবারে ওপর থেকে নামবে 0। তাহলে এবারে কত হবে 7 8 56। ঠিক আছে, 56 বিয়োগ করলে কত 4। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, ভাগশেষ 4। তাহলে অ্যান্সার হচ্ছে এই 4টাকে কোথায় লিখবো আমরা, এই 4টাকে লিখবো এইখানে, আর এই 7টাকে লিখবো কোথায়, এইখানে। বোঝা গেল? তাহলে এইবারে পাশে আমরা এককটা কি লিখবো, লিখবো কিন্তু এটাও দেখো আমরা কিন্তু সেই ক্ষেত্রফলই তো বের করলাম না, তাহলে বর্গ কথাটা লিখতে হবে বর্গ সেমি। আর এই যে 10 থেকে 7 বিয়োগ করে 3টাকে আমি ছোট্ট করে এখানে লিখে দিলাম। ঠিক আছে, ছোট করে এখানে লিখে দিলাম, এটা আগের অঙ্কে মানে আগেরটায় ছিল। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, আমাদের দুটো অ্যান্সার আমরা কি কি পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো এইখানে পেয়েছি, এই যে এইটা অ্যান্সার পার্শ্বতলের ক্ষেত্রফল। আর দেখো এইটা আমরা কি পেলাম, এই যে এইটা আমরা পেলাম কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। এই হলো সমগ্র তলের ক্ষেত্রফলের অ্যান্সার। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি, এইটাই কিন্তু হলো উত্তর। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 1-এর দাগেরটা কমপ্লিট। এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 2-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে শঙ্কুর আয়তন নির্ণয় করি। তো এখানে দেখবে দুটো প্রশ্ন করেছে, দুবার দিয়েছে, দুটো শঙ্কুর কথা, তার মানে দেখবে বলে দিয়েছে 1 নম্বরে দেখো কি বলে দিয়েছে, যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা হলো 2.4 বর্গমিটার। তাহলে 2 নম্বরে আবার একটা বলেছে, 2 নম্বরটা আমরা পরে আসছি, আগে আমরা করব 1 নাম্বার। তাহলে দেখো প্রথমেই আমরা এখানে এঁকে নেবো একটা শঙ্কু, এরকম একটা শঙ্কুকে আমরা আঁকবো। এবং শঙ্কুটার দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা দেখো বলে দিয়েছে 2.4 মিটার। উচ্চতা মানে তোমরা বুঝতেই পারছো, এইটা হলো উচ্চতা। ঠিক আছে, তো এই উচ্চতাটা দেখো কত বলে দিয়েছে কিন্তু 2.4 মিটার, আর এইটা হলো কি ব্যাসার্ধ। এইবারে দেখো আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, সেটা কি জানতে চেয়েছে কিন্তু আয়তন। ঠিক আছে, আমাদের কাছে জানতে চেয়েছে শঙ্কুর আয়তন। তাহলে 1 নম্বরেরটা আমরা করছি। তাহলে এখানে আমরা লিখবো কি শঙ্কুর আমরা এখানে কি লিখবো, আয়তন। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, দেখো এখানেই দেখো লিখেছি, শঙ্কুর আয়তনের সূত্র হলো এই যে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা লিখবো যথারীতি 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেমন আছে তেমনই লিখলাম। এইবারে দেখো অঙ্কের মধ্যে একটা নতুন জিনিস বলেছে, কি বলে দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল। কত বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 1.54, তাই তো। এবারে ভূমিতলের ক্ষেত্রফল মানে কোনটা বলো তো, ভূমি মানে কোনটা, ভূমি মানে হলো এই যে এই জায়গাটা, খুব ভালো করে দেখবে, এইটা হলো কিন্তু ভূমি। এবার এই ভূমিতলটা দেখতে কেমন, ভূমিতল মানে তোমরা আশা করি বুঝতে পারলে তো, ভূমিতল মানে হলো এইটায় কর্নেটো আইসক্রিমের এই যে কাগজটা,
যেটা আমরা এই কর্নেটোর আইসক্রিমের এই যে কাগজটা, যেটা আমরা কি করি, এরকম তুলে নিই, তারপরে খাওয়া আরম্ভ করি। তো এই যে কাগজ যে অংশটা সেটা হলো ভূমিতল। তো এই ভূমিতলের ক্ষেত্রফলটা দেখো কত বলে দিয়েছে, 1.54। এবার এই ভূমিতলটা দেখতে কেমন, ভূমিতলটা দেখতে কিন্তু হলো বৃত্তাকার, মানে পুরো দেখো গোল, তাই না, বৃত্তাকার, তাই তো। ভূমিতলটা দেখতে কেমন, বৃত্তাকার। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু জানি পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এই যে অংশটা, এই যে কেবলমাত্র বৃত্তাকার অংশটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে বৃত্তাকার অংশটা, সেইটার ক্ষেত্রফল হলো কিন্তু পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, বোঝা গেল। তাহলে হলো বৃত্তাকার অংশ এইটা এবং তার ক্ষেত্রফল হলো এইটা, বোঝা গেল তো। আর এইটার ক্ষেত্রফল দেখো কত বলে দিয়েছে, বৃত্তাকার অংশর সূত্র তো এইটা, আর উত্তরটা কত বলে দিয়েছে দেখো, বইয়ের মধ্যেই দেখো বলে দিয়েছে, দাগ দেবে তোমরা, বৃত্তাকার অংশটার মাপ হলো কিন্তু 1.54। দেখো বৃত্তাকার অংশ মানে হলো এই গোল অংশটা, যার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র আর ক্ষেত্রফলের মাপটা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 1.54, তাই তো। তার মানে পাই আর স্কোয়ার মানে হলো 1.54। তাহলে চলো আমরা এখানে কীরকমভাবে করবো বলো তো, আমরা কিন্তু দেখো 1/3 যেমন আছে তেমনই লিখবো। এবারে এই যে পাই আর স্কোয়ার, এই জায়গাটাতে আমরা কি লিখবো, এই দেখো পাই আর স্কোয়ার মানে হলো কি 1.54, তাহলে আমরা পাই আর স্কোয়ারের জায়গায় কি লিখবো, 1.54, ঠিক আছে। তারপরে দেখো লেখা রয়েছে এইচ মানে উচ্চতা, উচ্চতাটা দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখো 2.4, দেখতে পাচ্ছ তো 2.4। পাশে আমরা কি লিখবো, বর্গ মিটার, সরি বর্গ লিখবো না, আমরা কিন্তু এখানে আয়তন বের করছি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে ঘন কথাটা ইউজ করব, ঠিক আছে। কি লিখবো, ঘন মিটার। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি তো করবো, তার আগে আমাদের কাজ হবে দশমিকটাকে তুলে দেওয়া। দেখো আমি যদি এখান থেকে দশমিক তুলি তাহলে নিচে কত হবে, 1, দশমিকের পরে দেখো এখানে কটা সংখ্যা রয়েছে, এই দেখো দুটো সংখ্যা, 5 আর 4, দুটো সংখ্যা বলে দুটো শূন্য। আবার দেখো আমি এখান থেকে যদি দশমিক তুলে দিই তাহলে কী হবে, 1, দেখো দশমিকের পরে এদিকে একটাই সংখ্যা, তাহলে একটা শূন্য, বোঝা গেল। তাহলে আমি যদি এবার এইখান থেকে করি, আরেকবার যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো কত হবে, হবে কিন্তু 154 ইন্টু 24, আর আমি এই রকমভাবে লিখছি 100 আর 10কে গুণ করলে আমি কত পাবো, পাবো কিন্তু 1000। চলো এবারে আমরা কাটাকুটি করব। তাহলে দেখো প্রথমে আমি 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 8, বোঝা গেল। এরপরে কিন্তু আর আমি কাটাকুটি করব না, এবার আমি ডাইরেক্ট কিন্তু এবারে গুণ করব। কাকে কাকে গুণ করব, খুব ভালো করে দেখো, আমি এবারে গুণ করব 154 আর 8কে। তো দেখো 154 আর 8কে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 8 4 32 এর 2 হাতে কত রয়েছে 3, 8 5 40 আর 3 কত 43 এর 3 হাতে রয়েছে কত 4, 8 একে 8 আর 4 12, কত পেলাম আমি, 1232, তাই তো। তাহলে চলো এটাকে আমরা লিখবো কত, 1232। আর নিচে দেখো কত রয়েছে, 1000। এবারে আমরা কি করব, দশমিক বসাবো। তাহলে দেখো দশমিক কিভাবে বসাবো, 1232 যেমন আছে আছে, এখানে তো কোথাও দশমিক নেই, নেই মানে আমি ধরে নেব একদম শেষে আছে। তাহলে ভাগ হচ্ছে, দেখো নিচে 1000 রয়েছে মানে 1000 দিয়ে ভাগ, আর ভাগ হলে দশমিক এই দিকে আসে। ক ঘর আসবে, 3টে শূন্য, 3 ঘর আসবে, অর্থাৎ এইখানে দেখো এই 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3টে ঘর টপকে দশমিকটা কোথায় আসবে, এই জায়গাটাতে, ঠিক আছে। দেখো এই জায়গাটাতে কিন্তু আসবে দশমিকটা, দেখো 3টে জায়গা টপকে দশমিকটা কোথায় এসে বসলো, এই জায়গাটাতে, বুঝতে পারলে তো। তাহলে আমরা এবারে পাশে কি লিখবো, পাশে কিন্তু লিখবো, যেহেতু আমরা আয়তন বের করেছি, দেখো আয়তন বের করছি তো, তাহলে আমরা লিখবো কি, ঘনমিটার, বোঝা গেল। তাহলে এই গেল কিন্তু আমাদের 1 নাম্বার। এইবারে আমরা দেখব 2 নাম্বারে কি বলেছে। দেখো 2 নাম্বারে বলেছে, এবারে একটা নতুন জিনিস বলে দিয়েছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, ব্যাসের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা কিন্তু বলে দিয়েছে, খুব ভালো করে দেখবো 17.5 মিটার। তো আমি এবারে এইগুলোকে না মুছে দিই, একেরটা তো হয়ে গেল যা হবার, এবার আমি চলে এসেছি 2এরটায়। তো দেখো 2এর দাগেরটাতে আবার একটা একইভাবে আবার একটা আমাদেরকে কি আঁকতে বলে দিয়েছে, সেই আবার একটা শঙ্কু, আবার এরকম একটা শঙ্কু আঁকতে বলেছে। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, এইবারে দেখো ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা বলো তো, পুরোটা হলো ব্যাস, পুরোটা হলো 21, তাহলে অর্ধেকটা কত, তার মানে ব্যাসার্ধটা কত তোমরাই বলো। পুরোটা যদি 21 হয় তাহলে আর ইজুকাল টু কত হবে, ব্যাসার্ধটা কত হবে, 21কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 21কে আমি যদি দেখো 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 10 20,
1 নামবে দশমিক দিয়ে কত 0 2 5 10, অর্থাৎ কত হচ্ছে 10.5, তাই তো। ব্যাসার্ধ হলো 10.5। আরেকটা দেখো মাপ কিন্তু বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে তির্যক উচ্চতা 17.5। তির্যক উচ্চতা মানে হলো এইটা, কত বলে দিয়েছে 17.5, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি উচ্চতা, ঠিক আছে, যাকে আমরা ইংলিশের এইচ দিয়ে চিহ্নিত করি, তির্যক উচ্চতাকে এল দিয়ে চিহ্নিত করি, আর ব্যাসার্ধকে আর দিয়ে চিহ্নিত করি। অ্যান্সারে কি জানতে চেয়েছে, এই শঙ্কুটার আয়তন। তাহলে আবার আমরা এবারে 2 নাম্বার দিয়ে আবার আমরা লিখবো কি শঙ্কুর আয়তন। এবার 2 নাম্বার করছি, তাই তো। তাহলে আবার আমরা এবারে লিখছি দ্বিতীয় শঙ্কুর আয়তন, মানে এই যে এই শঙ্কুটা, প্রথমে তো একটা হয়ে গেল, দ্বিতীয় শঙ্কুর আয়তন, দ্বিতীয় শঙ্কুর আয়তন। তাহলে দেখো আয়তনের সূত্রটা আমরা কি জানি, দেখো আয়তনের সূত্রটা কিন্তু আমরা জানি, খুব ভালো করে দেখবে, এখানেই দেখো লেখা আছে, দেখো আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভালো কথা, আমরা দেখো 1/3 জায়গায় 1/3 বসাবো, পাই এর জায়গাতে কত বসাবো 22/7, আর এর জায়গাতে কত বসাবো, এই দেখো আর এর জায়গাতে তো মান দেখো লেখাই আছে 10.5, 10.5, 10.5। আবার দেখো আর এর মাথাতে দেখো স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এখানে কি দেব, দেব কিন্তু স্কোয়ার। আবার দেখো এখানে এইচ রয়েছে, কিন্তু দুঃখের কথা হলো এইচ এর মান কিন্তু আমরা জানি না, আমরা এল এর মান জানি, আর এর মান জানি, কিন্তু এইচ এর মান জানি না। তাহলে আমাদেরকে কিন্তু আগে এইচ এর মান বের করতে হবে, তারপরে কিন্তু আয়তন বের করতে হবে। এইচ এর মান তো আমরা জানি না, অঙ্কের মধ্যেও বলে দেয়নি। তাহলে আমরা কি করব, এইচ এর মান বের করব। কি করে করব, খুব ভালো করে দেখো, এই যে যার উপর আমি দাগ কাটছি খুব ভালো করে দেখবে, এইটা হলো দেখো একটা পুরো ত্রিভুজের মতো দেখতে, দেখো পুরো ত্রিভুজের মতো। কি রকম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, দেখো পুরো সমকোণী ত্রিভুজের মতো দেখতে। তো সমকোণী ত্রিভুজের এই লাইনটাকে আমরা কি বলি, অতিভুজ, এই লাইনটাকে আমরা কি বলি, ভূমি, আর এই যে লাইনটা এইচ, এটাকে আমরা কি বলি, লম্ব। তাহলে এইচটা হলো লম্ব, এলটা হলো অতিভুজ, আরটা হলো কি, ভূমি, তাই না। এবারে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, মানে অতিভুজ বের করবার নিয়ম আমরা কি জানি, শিখেছি আমরা। অতিভুজ বের করবার নিয়ম হলো, তোমরা তো সবাই এটা জানো, অতিভুজের স্কোয়ার, অতিভুজকে না আমি শর্টে অ বলে লিখছি, সমান সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার, লম্বকে ল বলে লিখছি, ভূমি স্কোয়ার, ভূমিকে না ভূ বলে লিখছি। তাহলে আমরা অতিভুজের জায়গাতে কি লিখবো, অতিভুজকে লেন্থ বলছি আমরা এখানে, ঠিক আছে, এল, তার মাথাতে স্কোয়ার, লম্বকে আমরা কি বলছি, এইচ, এইচ এর স্কোয়ার, প্লাস ভূমিকে আমরা দেখো আর বলছি, আর এর স্কোয়ার। এবারে এল এর জায়গাতে আমরা মান কত বসাবো, তির্যক উচ্চতা দেখো বলে দিয়েছে কত 17.5, আমরা লিখবো 17.5। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে, আমরাও কি দেবো, এখানে স্কোয়ার দেবো। এইচ এর জায়গাতে কি লিখবো, এইচ এর মান কিন্তু জানি না, তাহলে আমরা এইচ এর স্কোয়ার যেমন আছে তেমনই দেবো। আর এর জায়গাতে কি লিখবো, আর মানে হলো 10.5, তার মাথাতে যেরকম স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এরপরে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই দিকে দেখো কি রয়েছে 17.5, তার মাথাতে দেখো কি রয়েছে এখানে স্কোয়ার। এইবারে প্লাস 10.5 এর মাথায় যে স্কোয়ারটা রয়েছে সেটাকে না সমান চিহ্নের এই দিকে আনবো, বাঁ দিকে আনবো, আনলে কি হয়ে যাবে, দেখো প্লাস রয়েছে, এই সাইডে আসলে হয়ে যাবে -10.5, তার মাথাতে কি স্কোয়ার, বোঝা গেল। আর এই দিকে যেমন এইচের স্কোয়ারটা যেমন রয়েছে থাক। এইবারে আমরা কি করব, এইবারে কিন্তু আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। আমি এই সূত্রগুলোকে মুছে দিচ্ছি। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এখানে এ মানে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু তোমরা জানোই, তবু আমি একবার এখানে লিখে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি না জেনে থাকো একবার কিন্তু তোমরা লিখে নাও খাতার পাশে, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে চলো এটাকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এইভাবে ভাঙবো। তাহলে দেখো এখানে দেখো প্রথমে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা এ মানে কি লিখবো, এইটা 17.5, এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো 10.5, তাহলে এই হলো এ প্লাস বি। এইবারে কি লিখবো, এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি লেখা রয়েছে, এ মানে কত 17.5 বিয়োগ মাইনাস বি, বি মানে কি 10.5, বোঝা গেল। এবার আমি এইগুলোকে মুছে দিই, ঠিক আছে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে দেখো কী লেখা রয়েছে, এইচের স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, দেখো 17.5 যোগ 10.5 করলে কত হবে, 17 আর 10 যোগ করলে কত হয় 27, আর এই 0.5 আর 0.5 যোগ করলে আরও 1 বাড়িয়ে দিলে হবে কত 28। এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। আচ্ছা দেখো 17 থেকে 10কে বিয়োগ করলে কত হবে 7, 0.5 বিয়োগ করলে হবে 0, তাহলে হবে কত 7। আর এখানে দেখো কত হচ্ছে এইচের মাথাতে স্কোয়ার। তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এবারে এই দিকে আসবে, আসলে কি হয়ে যাবে রুট, তাই তো 28 × 7। তাহলে আমি কি করলাম, এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলে কি হয়ে গেল রুট হয়ে গেল। এবার আমি এই সাইডে করছি, হ্যাঁ জায়গা নেই বলে। তো দেখো 28কে আমি এইভাবে ভেঙে লিখতে পারি 7 × 4, তাই তো। তাহলে আমি কী করলাম, 28কে এইভাবে ভেঙে লিখলাম 7 × 4, আর এখানে এই 7টা যেমন আছে। আচ্ছা তোমরা কিন্তু অঙ্কটাকে নিচে নিচে করবে, আমিও নিচে নিচেই করি, হ্যাঁ আমি অঙ্কটাকে নিচে নিচেই করি। তাহলে দেখো 28কে আমি কীভাবে লিখছি 7 × 4, আর এই 7টা যেমন আছে বসিয়ে দিলাম = h। তাহলে দেখো 7 আর 7-এ গুণ করলে কত হবে 49, আর এই 4টা যেমন আছে থাক, আর মাথায় রুট যেমন ছিল তেমন থাক = কি h। তাহলে এইবারে দেখো আমি এই দিকে করছি। তাহলে দেখো 49-এর রুট রয়েছে, 49-এর মাথায় রুট, 49-এর রুট কত হবে 7, আর দেখো 4-এর রুট কত হবে 2 = h। তাহলে h = দেখি কত হচ্ছে কিন্তু 7 × 2 = 14। তাহলে আমরা দেখো h মানে উচ্চতাটা আমরা কত পেলাম কিন্তু 14। এইবারে আমাদেরকে এই যে এইচটা তো আমরা বসাতে পারছিলাম না, মানটা জানতাম না, এইবারে আমরা বসাতে পারবো। এইচের জায়গা কত বসাবো কিন্তু 14। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমি উপরেরটা মুছে দিচ্ছি, আশা করি টুকে নিয়েছো তোমরা। তো এইবারে আমরা কি করব বলো তো, এইবারে কাটাকুটি করব, মানগুলোকে ঠিক করে লিখব। যেমন দেখো এখানে প্রথমেই কি রয়েছে 1/3, তাহলে চলো আমরা প্রথমেই লিখবো 1/3 ইন্টু কত রয়েছে 22/7, তাহলে আমরাও কি লিখবো 22/7। তারপরে দেখো রয়েছে 10.5-এর মাথাতে স্কোয়ার, তাহলে আমরাও কি লিখবো 10.5-কে দুবার লিখবো 10.5 × 10.5। আর তারপরে দেখো রয়েছে 14, তাহলে এই 14 লিখবো। বোঝা গেল? এবার দশমিক তুলবো, দশমিক তুললে কি হবে 1, দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা একটা 0, দশমিক তুলবো 1, দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা একটা 0, তাই না? এবারে চলো আমরা কাটাকুটি করব। তাহলে আমি আরেকবার সাজিয়ে লিখি, আরেকবার, সেটা হলো 1/3 ইন্টু 22/7 ইন্টু দেখো এখানে কত রয়েছে 105 আমি একেবারে লিখছি 105 ইন্টু 105। নিচে দেখো 10 আর 10কে একেবারে গুণ করে আমি কত লিখছি 100 ইন্টু কত 14। চলো এবারে আমরা কাটাকুটি করে ফেলি। প্রথমেই দেখো 7 × 7, 7 × 2 = 14, তাই না? এইবারে দেখো আমরা কত দিয়ে কাটবো বলো তো, 5 দিয়ে কাটবো। ঠিক আছে, 5 দিয়ে কাটলে দেখো কেমন হবে। 5 দিয়ে আমি যদি 10কে ভাগ করি কত হবে 2, আর 0টা কেটে এখানে বসে গেল। 5 দিয়ে আমি যদি এই 105কে ভাগ করি তাহলে কত হবে দেখি তো, আমি এখানে করি তো। 105কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 5 × 2 = 10, 5 নামলো তো 5 × 1 = 5, কত হচ্ছে 21 হচ্ছে, তাই না? তাহলে আমি যদি 5 দিয়ে 105কে ভাগ করি কত হবে কিন্তু 21। বোঝা গেল? চলো আবার আমরা কাটবো। দেখো 3 × 1 = 3, 21কে ভাগ করলে কত হবে কিন্তু 7, তাই তো? আবার আমরা 5 দিয়েই কাটবো। 5 দিয়ে দেখো আমি যদি 20কে ভাগ করি কত হবে কিন্তু 4। 5 দিয়ে আমি যদি 105কে ভাগ করি কত হবে, এখানেই দেখো করেছি, 5 দিয়ে 105কে ভাগ করলে কত হয় 21, 5 দিয়ে 105কে ভাগ করলে হবে কত 21। তাহলে আমরা পাচ্ছি কি আমি আরেকবার লিখি। এখানে দেখো এখানে বেঁচে আছে একটা 7, দেখতে পাচ্ছ তো, দেখো এই দেখো একটা 7, একটা 22, তাহলে আমি দেখো এরকমভাবে লিখি, একটা 22 বেঁচে আছে উপরে, একটা 7 বেঁচে আছে উপরে, আবার দেখো একটা 21 বেঁচে আছে উপরে, আর একটা 2 বেঁচে আছে এখানে, আর নিচে কে বেঁচে রয়েছে শুধুমাত্র একটা 4। 2 দিয়ে কাটাকুটি করি, 2 × 1 = 2, কত হবে 2 × 2 = 4। আবার দেখো 2 দিয়ে কাটছি, 2 × 1 = 2, 22কে ভাগ করলে কত হবে 11। শেষ, আর কিছু কাটাকুটি কিন্তু যাবে না। এবারে জাস্ট আমরা গুণ করে অ্যান্সারটাকে বসাবো, ঠিক আছে?
তো দেখো গুণ করে আমরা অ্যান্সারটাকে বসাবো। চলো আমরা গুণ করবো। কার কার গুণ করবো? 11 আর 7 কত হয়? 11 আর 7 77, 77 আর 21 করবো, হয়ে যাবে। তাহলে দেখো 77 আর 21কে আমি যদি গুণ করি, 77 আর 21, তাহলে প্রথমে হবে কত? 77, আর 2 সাথে 14 4 হাতে রয়েছে 1, আবার 2 সাথে 14 আর 1 15, তাহলে এখানে হচ্ছে কত? হচ্ছে কিন্তু 11 1, আবার হাতে রয়েছে 1, 5 আর 1 6, 1, তাহলে হচ্ছে 1617। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 1617 আয়তন বের করলাম, কিন্তু লিখবো কি? ঘন মিটার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 2 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যান্সার বলে। তাহলে এই হয়ে গেল 2 নম্বরের অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো দেখো 3-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 15 সেমি ও 20 সেমি। তারপরে দেখো বলে দিয়েছে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে বলেছে আমিনা একটা সমবাহু ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? দেখো সমকোণী ত্রিভুজ দেখতে এই রকম ধরনের হয়, তাই তো? সমকোণী ত্রিভুজ দেখতে এরকম ধরনের হয়। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ মানে হলো, দেখো এইটাকে আমরা বলি সমকোণ। সমকোণ সংলগ্ন দুটো বাহু দেখো কত বলে দিয়েছে, মানে এইটা আর এইটা হলো সমকোণ সংলগ্ন বাহু। তাহলে এই সমকোণ সংলগ্ন দুটো বাহুর দেখবে মাপ কত বলে দিয়েছে? 15 এবং 20। আচ্ছা, আমি না ত্রিভুজটাকে আরেকটু বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এরকম হলো একটা সমকোণী ত্রিভুজ। এবারে সমকোণ মানে হলো এইটা, এবং সমকোণ সংলগ্ন দুটো বাহু হলো এইটা, মানে ভূমি আর লম্ব। এইবারে দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, এটা সমকোণ, তোমরা সবাই জানো। এইবারে দেখো কি বলে দিয়েছে, দুটো বাহুর মাপ কত বলেছে? 15 আর 20। তারপরে দেখবে বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে। অক্ষ মানে হলো লম্বা লাইনটাকে, মানে লম্বকেই বলা হয় কি? অক্ষ। তাহলে 15 সেমি লম্বা বাহুটাকে অক্ষ ধরতে বলেছে, ঠিক আছে? 15 সেমি লম্বা বাহুকে অক্ষ ধরতে বলেছে, তার মানে এইটা হলো অক্ষ 15, আর এইটা হলো কত? 20। ঠিক আছে, বোঝা গেল? অক্ষ ধরে এইবারে কি করতে বলেছে খুব ভালো করে দেখবে। অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। তাহলে এবারে বলে দিয়েছে এইটাকে কেন্দ্র করে একবার পুরো আবর্তন করব, মানে এই যে কেন্দ্রটাকে তো এরকমভাবে পুরো একবার আবর্তন করব, এই পুরো একবার আবর্তন করলাম, ঠিক আছে? তাহলে আবর্তন করবার পর না, এবার এই দুটো বিন্দুকে আমি যদি যুক্ত করে দিই, তাহলে কোন ঘনবস্তু তৈরি হচ্ছে বলো তো? শঙ্কু তৈরি হচ্ছে। সেই শঙ্কুটার এবার কি জানতে চেয়েছে? সেই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। প্রথমে আমরা বের করব কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথমে আমরা এরকমভাবে লিখব যে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? তোমরা কিন্তু সবাই জানো, খাতায় লিখে নিয়েছো আশা করি। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল, তাই তো? তো এখানে দেখো পাই এর জায়গাতে আমরা কত বসাবো বলো তো? পাই এর জায়গাতে আমরা বসাবো কিন্তু 22/7 ইন্টু আর এর জায়গায় কত বসাবো? আর মানে হলো, তোমরা বুঝতেই পারছো তো, আর মানে হলো এই ব্যাসার্ধটা আর। আর দেখবো আমরা এখানে লিখছি, তাহলে আর মানে কত? 20 লিখবো। এইবারে দেখো এল জানতে চেয়েছে। এল মানে কোনটা বলো তো? এল মানে হলো এই বাহুটা, মানে তির্যক উচ্চতা। এটাকে আমরা বলি আর, এটাকে আমরা কি বলি? এইচ, মানে উচ্চতা, হাইট, এটা লেন্থ। তো দেখো এল এর মান কিন্তু আমরা এখানে জানি না। তাহলে আগে আমাদের কি করতে হবে? এল এর মান বের করতে হবে। এল এর মান বের করবার সূত্র কি? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি নাম দিই এ, এই জায়গাটায় নাম দিই বি, এই জায়গাটায় নাম দিচ্ছি সি, তাহলে দেখতে পাচ্ছ তো এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এল। তাহলে এই সূত্রটা আমরা লিখবো এল এর স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার, সমান সমান আমরা কি জানি? ভূমি স্কোয়ার, ভূমি মানে আর, প্লাস লম্বর স্কোয়ার, লম্ব মানে এইচ, লম্ব মানে এইচ, তার মাথাতে কি দেবো? স্কোয়ার। বোঝা গেল? তাহলে এল এর জায়গাতে কত লিখবো? জানি না, ওটাই তো বের করব। আর এর জায়গাতে কত লিখবো? আর মানে হলো 20, তার মাথায় দেবো স্কোয়ার। তারপরে দেখো এইচ, এইচ মানে কি? 15, 15-র মাথাতে দেবো কি? স্কোয়ার। তারপরে দেখো আবার কি হবে? এল এর স্কোয়ার। তাহলে দেখো 20-র স্কোয়ার মানে কত হবে? 400। আর দেখো 15-র স্কোয়ার কত হবে আমরা জানি? 225।
তাহলে দেখো এল এর স্কোয়ার ইজুকাল টু কত হবে 400 আর 225 যোগ করলে কত হবে 625। তাহলে এইবারে খুব ভালো করে দেখবে, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 625-এর রুট বলো তো কত হবে, মানে কার স্কোয়ার হয় 625, সর্বদা মনে রাখবে 25-এর স্কোয়ার কিন্তু হয় 625, তার মানে 625-এর রুট কত হবে 25। তার মানে এল এর মান আমরা কত পেয়েছি কিন্তু 25। ঠিক আছে, তো চলো সেটাকেই আমরা বসাবো, এল এর জায়গাতে আমরা কত বসাবো কিন্তু 25। এইবারে দুঃখের কথা হলো কিন্তু কিছু কাটাকুটিই করা যাবে না, 7 দিয়ে 22-কেও ভাগ করা যায় না, 20-কেও যায় না, 25-কেও যায় না, কিছুকেই যায় না। তাহলে গুণ করে ফেলবো 22 আর 20, আচ্ছা 20 আর 25 যদি আমি গুণ করি কত হবে 500, 500 আর 22-কে যদি আমি গুণ করি কত হবে, আমি এখানে করছি, হ্যাঁ 500 আর 22-কে আমি যদি দেখো এখানে গুণ করি তাহলে হবে এখানে হচ্ছে 1000, আবার এখানেও দেখো হবে কত 1000, তার মানে হচ্ছে এখানে 11,000। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু দেখো 11,000/7। ঠিক আছে, এবারে আমরা কি করব, ওপরটা বড় নিচটা ছোট, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে চলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 11,000 দেখো রয়েছে, তো 7 দিয়ে ভাগ করবো, হ্যাঁ 7 কত হচ্ছে 7, বিয়োগ করলে কত হবে 4, ওপর থেকে 0 90 40, 7 5-এ কত হবে 35, আবার দেখো বিয়োগ করলে কত হবে 5, উপর থেকে এবার এই শূন্যটা নামবে, তাই তো আবার কত হবে 7 7-এ 49, বিয়োগ করলে কত হবে 1, ওপর থেকে এই শূন্যটা নামবে, 7 কত হবে 7, বিয়োগ করলে কত হবে 3, এই 3টাকে আমরা কোথায় বসাবো এইখানে, আর এই যে 7টা তাকে আমরা বসাবো কোথায় এখানে, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে আমরা দেখো অ্যান্সার এখানে কত পাচ্ছি বলো তো, পাচ্ছি কিন্তু 1571 পূর্ণ 3/7, পাশে আমরা কি লিখবো, যেহেতু দেখো ক্ষেত্রফল বের করছি বর্গ বলে লিখবো আর সেমি বলে লিখবো, তাই তো বর্গ সেমি, বোঝা গেল। তাহলে এই কিন্তু একটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, আমি দেখো এখানে অ্যান্সার বলে লিখছি, এই একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল 1 নাম্বারের। নেক্সট চলে যাব দ্বিতীয়তে। দেখো কি বলেছে, শুধুমাত্র প্রথমে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে তোমরা বুঝতে পেরেছো শুধু এইটুকুনির ক্ষেত্রফল এইটা, আর এই যে এইটার ক্ষেত্রফল। এবারে জানতে চাই যে সমগ্রতল মানে এই পার্শ্বতলটা এবং সাথে এই যে এই বৃত্তাকার অংশটারও কিন্তু ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো চলো আমরা সেটাও করব। তো দেখো এবারে আমরা লিখব কি বলতো, লিখব কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে আমরা লিখব কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের কি ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যে লিখবো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমরা সবাই জানো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখবে আমি এই সাইড করে লিখিয়ে দিয়েছিলাম, সূত্রটা হলো দেখবে পাই আর ইনটু আর প্লাস এল, দেখবে এই সূত্রটা কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম। তো চলো এবারে সূত্র অনুযায়ী এবারে মানগুলোকে আমরা বসাই। যেমন দেখো এখানে প্রথমেই কি রয়েছে দেখো পাই, তাহলে পাই মানে আমরা কত লিখবো 22/7। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে আর, আর এর জায়গাতে কত লিখবো দেখো, আর মানে হলো 20, তো এখানে লিখবো 20 ইনটু, দেখো আবার রয়েছে আর, আর মানে 20 যোগ এল, এল মানে দেখো কত এখানে 25। তাহলে দেখি আমরা কত পাচ্ছি এখানে 22/7 যেমন আছে 20 ইনটু, তাহলে 20 আর 25-কে যোগ করলে কত হবে 45। এইবারে কথা হলো 7 দিয়ে 22-কেও ভাগ করা যায় না, কাটাকুটি করা যায় না, 20-কেও যাবে না, 45-কেও যাবে না, তাহলে এগুলোকে আমরা গুণ করে ফেলি। হ্যাঁ, তাহলে 20 আর 45 গুণ করলে কত হবে, তাহলে এবারে দেখো 45 আর 20-কে আমরা গুণ করলে কত পাবো 90, আর 90-এর সঙ্গে 22-কে গুণ করি, তো করলে দেখি তো কত হচ্ছে এখানে, দেখো 2 0 0 2 0 0 2 9 18, আবার দেখো 0 0, আবার দেখো হবে কত 18, তাহলে এখানে হচ্ছে 8, 8 আর 1 কত হচ্ছে 9 আর 1 মানে হচ্ছে 19,800। তাহলে দেখো এখানে আমরা পাবো কত, পাবো কিন্তু 19,800 বাই দেখো এখানে কত লেখা রয়েছে 7। ঠিক আছে, এবারে আমরা এটাকে কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত আমি এখানেই করে দিচ্ছি, তো ভালো করে দেখো, দেখো রয়েছে 19,800, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে হবে কিন্তু 7 দিয়ে, 7 দিয়ে। তাহলে চলো 19,800-কে আমরা ভাগ করব কত 7 দিয়ে, তাহলে কত হবে 7 2 14, বিয়োগ করলে কত 5, ওপর থেকে 8, 7 8 56, বিয়োগ করলে কত 2, ওপর থেকে নামবে কত 0 20, 7 2 14, বিয়োগ করলে কত হবে 6, উপর থেকে নামবে 0, আবার কত হবে 7 8 56,
বোঝা গেল। তাহলে বিয়োপান্ন দেখো বিয়োগ করলে কত হবে 4, তাহলে এই 4কে আমরা কোথায় লিখবো এইখানে, আর এই 7কে লিখবো কোথায় এখানে। পাশে আমরা কি লিখবো বর্গ সেমি কিন্তু, ঠিক আছে, কারণ আমরা ক্ষেত্রফল বের করলাম। তাহলে এই হলো একটা অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম। দেখো কোথায় কোথায় পেলাম, দেখো এই একটা এখানে অ্যান্সার পেয়েছি পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা পেলাম দেখো আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফল। আর দেখো আরেকটা অ্যান্সার কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে আয়তন। তাহলে চলো আবার আমরা আয়তনও নির্ণয় করব। তাহলে আমি এবারে এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, শঙ্কুর ছবিটাকে না মুছে দিচ্ছি। তো চলো আমরা এবারে আয়তন বের করব। তাহলে চলো আমরা এখানে এবারে লিখবো কি, আমি এখানটায় দেখো লিখছি আয়তন, শঙ্কুটার যে আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে 1/3 পাই এর জায়গাতে কত বসাবো 22/7, আর এর জায়গাতে কত বসাবো তোমরা জানোই, আর এর মান ছিল 20, তো 20-র মাথাতে আমি দেবো স্কোয়ার, এবং এইচ এর মান দেখো কত ছিল 15। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 1/3 22/7, 20-র মাথাতে স্কোয়ার, মানে 20-র স্কোয়ার কত হয় 400 ইন্টু কত 15। তাহলে চলো কাটাকুটি করি আমরা, 3 3 5 15, আর কিন্তু 7 দিয়ে এদের কাউকে কাটাকুটি করা যাবে না। তাহলে চলো আমরা গুণ করে নেব। যেমন দেখো 400 আর 5-এ কত হবে 2000, 400 আর 5-এ কত হবে কিন্তু 2000, ঠিক আছে। তো আমি এটাকে না মুছে করছি, গুণটাকে রাফটাকে এখানে করছি, 400 আর 5-এ হবে 2000, আর সেই 2000-এর সঙ্গে আমরা গুণ করব এই 22-কে। তাহলে 22 দিয়ে গুণ করলে কত হবে দেখি তো, 2 0 0 2 0 0 4, আবার দেখো 0 0 এরকম। তাহলে দেখো কত হচ্ছে 4400। তাহলে আমরা কত লিখব কিন্তু 4400, খুব ভালো করে দেখবে, 4400 বাই এখানে দেখো কত রয়েছে 7, ঠিক আছে। তাহলে চলো আমরা এই জায়গাটাকে এবারে মুছে দিই, দিয়ে এবার এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তো দেখো এটা একটু গুণটা এখানে ভুল হয়ে গেছে, এখানে গুণটা আরেকবার আমি দেখো এখানে করছি। তো কীরকমভাবে বলেছিলাম দেখো, প্রথমে 400 সাথে কার গুণ করব 5-এর, তাহলে 400-র সঙ্গে 5-এর গুণ করলে দেখো 400-র সঙ্গে 5-এর গুণ করলে হয় কত 2000। তো আমি এখানে ভুল করে না 200 লিখে ফেলেছি, তারপরে গুণটা করেছি 2000 হবে, তারপরে 22 দিয়ে কি করব আমরা গুণ করব। তাহলে দেখি গুণ করলে কত হয়। তো 2 দিয়ে আমরা যদি প্রথমে গুণ করি, 3টে 0 বসবে, এবং 2 2 4, আবার 1 2 3টে, তারপর আবার এরকম 1 2 3, তাহলে হচ্ছে কত 44000, ঠিক আছে, সেটা একটু ভুল হয়ে গেছে। তাহলে দেখো 44000 এবারে লিখবো, এখানে কত 44000 বাই দেখো এখানে নিচে রয়েছে 7, এবার 7 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখো 44000-কে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে কত হবে দেখো 7 6 হবে 42, ঠিক আছে, 42 বিয়োগ করলে 2 ওপর থেকে নামবে 0, 7 2 14, বিয়োগ করলে 6 ওপর থেকে নামবে 0, 7 8-এ কত 56, বিয়োগ করলে কত 4, ওপর থেকে নামবে কত 0, 7 5-এ কত 35, বিয়োগ করলে কত হবে 5। তাহলে এই 5টাকে কোথায় বসাবো এইখানে বসাবো, আর 7কে বসাবো এইখানে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এই জায়গাটায় শুধু আমার একটু ভুল হয়ে গিয়েছিল, প্রথমে 400 আর 5-কে গুণ করে আমি ভুল করে এখানে 200 লিখে ফেলেছিলাম, ওটা 2000 হবে। তো দেখো এখানে আমরা কত পাচ্ছি 6285 পূর্ণ 5 বাই, আচ্ছা এখানে 7 আছে, এখানে 7 হবে, 7 5/7, পাশে আমরা কি লিখবো ঘন কিন্তু লিখবো, কারণ আমরা এখানে আয়তন বের করছি, তো লিখবো আমরা কিন্তু ঘন। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। তো দেখো আমরা 3টে অ্যান্সার পেলাম। প্রথমে বলেছিল পার্শ্বতলের ক্ষেত্রফল, তার অ্যান্সার দেখো আমরা এইখানে বের করেছি, এই যে এইটা। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল, তার অ্যান্সার দেখো আমরা এইখানে বের করেছি, আর এই বের করলাম আমরা কি আয়তন, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, পাশে আমি লিখে দিচ্ছি অ্যান্সার বলে, ওকে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। কি বলে দিয়েছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন কত। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে উচ্চতা, বলে দিয়েছে 6, তাই তো। তাহলে দেখো এখানে আমরা একটা শঙ্কু দেখো আঁকছি, এই হলো একটা শঙ্কু যার উচ্চতা মানে তোমরা কিন্তু জানো এই লাইনটাকে বলা হয় উচ্চতা, তাই তো। তাহলে এই লাইনটা কত বলে দিয়েছে 6, উচ্চতা 6, আর তির্যক উচ্চতা কত বলে দিয়েছে 10। তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি, উচ্চতাকে এইচ দিয়ে চিহ্নিত করি, আর ব্যাসার্ধকে আমরা কিন্তু আর মানে রেডিয়াস, তো আর দিয়ে চিহ্নিত করি। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমাদের কাছে কি জানতে চেয়েছে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা প্রথমেই লিখব কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল।
এবারে দেখবো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর, তারপরে আমরা কি জানি আর প্লাস এল, কিন্তু আর এর জায়গায় মান কত বসাবো, আর এর মান তো জানি না। তাহলে একইভাবে আমাদের পিথাগোরাসের সূত্র করতে হবে, যেখানে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার মানে কি এল এর স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে আর এর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এইচ তার মাথাতে স্কোয়ার। তাহলে এখানে দেখো এল এর মাথাতে স্কোয়ার মানে কত হবে, এল মানে হলো 10 তার স্কোয়ার, আর এর মাথাতে স্কোয়ার মানে কত হবে এরকম, আর এইচ এর মাথাতে স্কোয়ার মানে কত হবে, এইচ মানে কত 6 তার মাথাতে স্কোয়ার। তাহলে দেখো 10-এর স্কোয়ার কত হয় 100, আর এর স্কোয়ার যেমন আছে লিখবো 6-এর স্কোয়ার কত হয় 36। এবারে ভালো করে দেখো 100 যেমন আছে আছে দেখো প্লাস 36 সমান চিহ্নের এই দিকে আসলে মাইনাস 36, আর এই দিকে যেমন আর স্কোয়ার আছে থাক। তাহলে দেখো 100 থেকে 36 বিয়োগ করলে কত হবে 64 আর স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে আসলে হবে রুট, তাই তো। তাহলে 64 রুট কত হয় আমরা কিন্তু সবাই জানি 8। তাহলে আমি আর ইজুগাল টু কত লিখতে পারি 8। তাহলে আর এর মান আমরা দেখো কত পেলাম 8। তাহলে এবারে মানগুলোকে আমরা চলো অতি সহজেই বসিয়ে দিতে পারবো। দেখো আমি এইখান থেকে লিখছি পাই, পাই মানে হলো কি 22/7, আর এর জায়গাতে কত বসাবো এক্ষুনি পেয়েছি কত 8, তাহলে এখানে 8 লিখবো। তারপরে দেখো আবার আর রয়েছে 8 প্লাস এল রয়েছে, এল মানে দেখো কত 10। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত 22/7 ইন্টু 8 ইন্টু 8 আর 10কে যদি আমরা যোগ করি কত হবে 18। 7 দিয়ে 22, 8, 18 কাউকে কাটাকুটি করা যাবে না, তাহলে আমাদেরকে গুণ করে ফেলতে হবে। তাহলে দেখো 22 আর 8কে যদি আমরা গুণ করি তাহলে দেখি তো কত হয়, 22 আর 8কে যদি গুণ করি 8 দুগুণে 16 হাতে রয়েছে, 8 দুগুণে 16 রেখে 17। এবার এই 176-এর সঙ্গে এবার 18কে গুণ করবো, করলে দেখি কত হয় 8 6 48-এর 8 হাতে কত থাকবে 4, 8 সাথে 56 আর 4-এ 60 শূন্য হাতে কত রয়েছে 6, 8 একে 8 আর 6 14। তাহলে আর এখানে কত হবে 176। তাহলে হচ্ছে কত 7 আর 4 11-এর 1 হাতে রয়েছে 1, তাহলে হচ্ছে কত 3168, 3168 বাই এখানে দেখো কত রয়েছে 7। চলো এবারে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 7 4-এ কত হয় 28, বিয়োগ করলে 3 ওপর থেকে নামবে 6, 7 5-এ কত হবে 35, বিয়োগ করলে কত 1 ওপর থেকে নামবে 8, 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হবে 4। তাহলে এই 4কে আমরা কোথায় লিখবো এইখানে, 7টাকে আমরা লিখবো কিন্তু এইখানে, পাশে আমরা কি লিখবো বর্গ, কি লিখবো বর্গ। আচ্ছা দেখি আমাদের এখানে এককটা কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু সেমি, তাহলে এখানে আমরা কি লিখবো বর্গ সেমি, বোঝা গেল। তাহলে এই হলো আমাদের একটা অ্যান্সার, সেটা কি অ্যান্সার বেরোলো, সেটা কিন্তু বেরোলো সমগ্রতলের ক্ষেত্রফল। আরেকটা যেটা আমাদের কাছে অ্যান্সার জানতে চেয়েছে সেটা কি দেখবে খুব ভালো করে, এরপরে আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু আয়তন। তাহলে দেখো আমরা আয়তন বের করবো এবারে। তো দেখো আমি এখানেই লিখছি আয়তন। তাহলে দেখো আয়তন বের করবার সূত্র আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো 1/3 যেমন আছে আমরা আগে দেখে দেখে টুকি। তারপরে দেখো পাই এর জায়গাতে কত লিখবো 22/7, আর এর জায়গাতে কত লিখবো দেখো আর এর মান আমরা দেখো এখানেই পেয়েছি কত 8। তো দেখো 8-8-এর মাথায় কি দেবো স্কোয়ার ইন্টু এইচ মানে কত লিখবো, এই দেখো এইচ মানে হলো কিন্তু 6, বোঝা গেল আশা করি। তাহলে এইবারে দেখো কত হচ্ছে, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখো 22 ইন্টু, খুব ভালো করে দেখবে 8-এর মাথাতে স্কোয়ার মানে কত, 8-এর মাথাতে স্কোয়ার মানে হলো 64, ঠিক আছে, 8-এর মাথাতে স্কোয়ার মানে 64 ইন্টু এখানে দেখো কত রয়েছে 2, আর এখানে দেখো নিচে কত রয়েছে 7। তাহলে দেখি আমাদের এখানে গুণ করে কত কি হচ্ছে। যেমন দেখো এখানে 2 আর 22 44, 44 আর 64 গুণ করলে কত হয় দেখি, 64 আর 44 গুণ করলে হবে 4 4 16 হাতে রয়েছে 1, 4 6 24 আর 1 25। আবার দেখো আমরা কত লিখবো যেমন আছে তেমন। তাহলে এখানে হচ্ছে 6 আর 5 11-এর 1 হাতে রয়েছে 1, 8 2। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম কিন্তু 2000, দেখো আমরা এখানে কত পেয়েছি কিন্তু 2816 বাই দেখো এখানে নিচে কত রয়েছে 7। এবারে চলো এটাকে না আমরা কি করব বলো তো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো আমি এখানেই করছি খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমরা জানি কি 4 7 28, 1 নাববে, ভাগ করা যায় না 1কে, 0 বসিয়ে 6টাকে নামাবো, 7 দুগুণে কত হবে 14, বিয়োগ করলে কত হবে 2, এই 2টাকে আমরা কোথায় লিখবো কিন্তু এইখানে, 7কে লিখবো কিন্তু এইখানে, বোঝা গেল। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার কত পেলাম 402 পূর্ণ
2/7, এটাও কিন্তু হলো একটা অ্যান্সার। পাশে কিন্তু আমরা লিখবো ঘন সেমি, ঠিক আছে, কারণ আমরা কি বের করছি এখানে ঘন সেমি লিখবো, তার কারণ আমরা দেখো এখানে আয়তন বের করেছি, তাই না, তাই জন্য লিখবো কি ঘন সেমি। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেছি, এই একটা অ্যান্সার সমগ্র তলের ক্ষেত্রফল, আর এই একটা অ্যান্সার, এটা হলো অ্যান্সার কিন্তু, ঠিক আছে, এটা হলো কি আমাদের আয়তন। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্ক 5-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে, দেখো 5-এর দাগেরটা করব। 5-এর দাগেরটায় কি বলে দিয়েছে কিন্তু কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হলো 100 পাই ঘন সেমি, উচ্চতা বলে দিয়েছে 12, হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত। তাহলে দেখো প্রথমে আমি একটা এখানে শঙ্কুকে এঁকে নেব। এই হলো একটা শঙ্কু, এবং এই শঙ্কুটার খুব ভালো করে দেখবে, এই যে শঙ্কুটার উচ্চতা দেখো বলে দিয়েছে কিন্তু, এই হলো উচ্চতা। এই উচ্চতার মাপটা দেখো কত বলে দিয়েছে কিন্তু 12, ঠিক আছে, বলে দিয়েছে কিন্তু 12। আর এই হলো কিন্তু ব্যাসার্ধ, এটা হলো কি তির্যক উচ্চতা। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, এইটাকে আমরা এইচ দিয়ে, উচ্চতাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করি, তাই তো। তাহলে তির্যক উচ্চতাটা কত আমরা জানি না, তো তাহলে আমরা ধরে নেব, মনে করি অ্যান্সারে জানতে চাইছে তির্যক উচ্চতা কত, তাহলে আমরা লিখবো মনে করি তির্যক উচ্চতা। আমরা লিখবো মনে করি তির্যক উচ্চতা, তো আমরা জানি না, আমি ধরে নিচ্ছি এল, ঠিক আছে, এল সেমি। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আমি প্রথমেই এবার এখানে লিখছি প্রশ্নানুসারে, ঠিক আছে, কি লিখলাম দেখো প্রশ্নানুসারে। বইয়ে তোমরা দাগ দেবে শঙ্কুটার, দেখো আয়তন কত বলে দিয়েছে, শঙ্কুটার আয়তন দেখবে বলে দিয়েছে 100 পাই। কত বলে দিয়েছে শঙ্কুটার আয়তন, দেখো বলে দিয়েছে 100 পাই। তাহলে এই দিকে আমি কি লিখলাম, সমান চিহ্নের এই দিকে লিখলাম শঙ্কুটার আয়তন, দেখো বলেই দিয়েছে শঙ্কুর আয়তন 100 পাই। তাহলে এই দিকে আমি যদি আয়তন লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে, আয়তনের সূত্র লিখতে হবে। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি এই দিকে কি লিখলাম, শঙ্কুর আয়তন লিখলাম, আর এই দিকে কি লিখলাম, আয়তনের সূত্রটা লিখলাম। দুদিক থেকে কি কি কেটে যাবে খুব ভালো করে কিন্তু দেখো, দুদিক থেকে কেটে যাবে, এই দিকেও পাই এই দিকেও পাই। তাহলে দেখো থাকছে কি 1/3 ইন্টু, দেখো এখানে খুব ভালো করে এইচের মান জানি কত 12, ঠিক আছে, আর এর মান কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে এইচের জায়গাতে আমি কত লিখবো 12, আর এই দিকে 100 যেমন আছে। তাহলে দেখো 3×1 3, 4 12, ঠিক আছে, কত পেলাম আমরা 3 4 12। তাহলে এখানে আমরা পাচ্ছি কত আর স্কোয়ার ইন্টু এখানে কত 4, ঠিক আছে। তাহলে এইবারে দেখো আর স্কোয়ার যেমন আছে, 4টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে কিন্তু ভাগ, তাই তো, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 4×1 4, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে 25, তাহলে আর স্কোয়ার ইজুকাল টু কত 25। এইবার এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, ঠিক আছে, রুট হয়ে যাবে কিন্তু। তাহলে আর ইজুকাল টু কত হচ্ছে, দেখো 25-এর রুট কত হবে 5। তাহলে এখানে আর এর মান আমরা কত পেলাম কিন্তু 5, ঠিক আছে, আর এর মান পেয়েছি 5, অর্থাৎ এইটার মান আমি পেয়েছি কত 5। বের করতে হবে এল এর মানটা কত। তো তোমরা জানোই যে সূত্রটা আমরা করি, পিথাগোরাসের সূত্র, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বর স্কোয়ার প্লাস কি জানি আমরা ভূমি স্কোয়ার। তাহলে এল এর মান তো জানি না, এটা বের করতে হবে। এইচের জায়গাতে কত লিখবো 12 লিখবো, মাথায় লিখবো স্কোয়ার। আর এর জায়গাতে কত লিখবো, আর এর মান এক্ষুনি বের করেছি কত 5। তাহলে ভালো করে দেখবে, আমরা দেখো এখানে 12 স্কোয়ার কত লিখবো, 12 স্কোয়ার হলো কিন্তু 144, 5-এর স্কোয়ার কত লিখবো 25, তাই না। চলো এবার যোগ করি, এল এর স্কোয়ার যেমন আছে 144, আর 25কে যোগ করলে কত হবে 169। আবার দেখো স্কোয়ারটাকে সমান চিহ্নের এই দিকে পাঠালে কি হবে রুট। তাহলে বলো তো 169-এর রুট কত, মানে কার স্কোয়ার হয় 169? সবাই জানো 169-এর রুট হলো কিন্তু 13। তার মানে এল এর মান আমরা এখানে কত পেলাম, এল ইজুকাল টু পেয়েছি কিন্তু 13, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর, লিখে দেবো। অ্যান্সারে জানতে চাইছে শঙ্কুটির তির্যক উচ্চতা কত, তাহলে লিখে দেবো শঙ্কুটির তির্যক উচ্চতা কত পেলাম আমরা, শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।